নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ টাটা স্টেশন থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন। সেই ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো। খড়গপুরের ডিআরএম KR চৌধুরী বলেন, খড়গপুর ডিভিশনে এটি তৃতীয় বন্দে ভারত ট্রেন। এর আগে হাওড়া থেকে পুরী এবং হাওড়া থেকে রাঁচি যাওয়ার বন্দে ভারত ট্রেন দুটি চালু হয়েছিল। এছাড়াও মালদা থেকে বেঙ্গালুরু যাওয়ার অমৃত ভারত ট্রেনও খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে যায়। এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাচ্ছেন। হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার পথে খড়গপুর, টাটা এবং চক্রধরপুর এই তিনটি স্টেশনে থামবে এই নতুন বন্দে ভারত। यह खड़गपुर मंडल के लिए बहुत गर्व का विषय है कि आज एक और वंदे भारत ट्रेन का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा शुभारंभ किया गया। और उसी कड़ी में ये हावड़ा से राउरकेला जो वंदे भारत है ये अभी आपके सामने है। और इसके राउरकेला से जो चलकर हावड़ा जाने वाली है वो भी 4 बजे इसी प्लेटफॉर्म पर आएगी। इसी गाड़ी के साथ खड़गपुर मंडल से होकर और संचालित की जाने वाली यह तीसरी वंदे भारत है। इससे पहले जैसे आपको पता है कि हावड़ा से पुरी और हावड़ा से रांची वंदे भारत खड़गपुर मंडल से होकर गुजरती है और अभी हावड़ा से राउरकेला तीसरी गाड़ी शुरू हुई है। इसके अलावा यहाँ से अमृत भारत ट्रेन भी गुजरती है, जो भारत की पहली अमृत भारत 2 ट्रेनें चली थी। उसमें एक मालदा से बेंगलोर वो वाया खड़गपुर है, जो खड़गपुर डिवीज़न के 6 स्टेशन पर रुकती है। तो ये खड़गपुर डिवीज़न के लिए और साउथ ईस्टर्न रेलवे के लिए पूरे गर्व का विषय है कि हमें इतनी प्रतिष्ठित ट्रेनें चलाने का मौका मिल रहा है और यहाँ के सभी नागरिकों को एक अच्छी उन्नत क्वालिटी की रेल सेवा का मौका मिलेगा। নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জুড়ে যেভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, তাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার মধ্যে চিল্কিগড়ের ডুলুং নদীর কজওয়াজের বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। ঝাড়গ্রাম শহরের হাঁটু জল ছাড়িয়ে যেতে পারে। সমস্যায় সাধারণ মানুষ। আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে, তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষ। এর আগে বৃষ্টিতে ঝাড়খণ্ড কোনো রকমভাবে জল ছাড়েনি, তাই এবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ডের গালুডির জল ছাড়লে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। চিন্তায় মাথায় হাত গ্রামবাসীদের। তবে যে কোনো সমস্যার জন্য তৎপর রয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন। দাঁড়িয়ে বলতে এই ব্রিজটা এখন ভালো আছে, তারপরে একটু পরে মনে হচ্ছে এটাও ডুবে যাবে। একটু ডুবে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। একটু পরে উঠে যাবে মনে হচ্ছে, সামনাসামনি চলে এসছে কিংবা এইরকম হচ্ছে আর কি। হ্যাঁ, অসুবিধা হবে। আমাদের ডেলিভারি বয় তো, ডেলিভারিতে কাজ করি। এবং কি সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসপাতাল যাতায়াত করা বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক হয়ে গেছে ব্রিজ ভাঙার জন্য। গাড়ি টাড়ি সব যাতায়াত বন্ধ হয়ে গেছে, বাস চলাচল বন্ধ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স যাতায়াত বন্ধ হয়ে গেছে, সব A to Z বন্ধ হয়ে গেছে। হচ্ছেই এই যে যাতায়াত যে ব্যবস্থা, সেটা সংযোগ ঝাড়গ্রামে আমাদের থেকে বিভিন্ন জায়গা, যেমন গোপী, রগড়া, বিভিন্ন জায়গায় যে যায় মানুষ দৈনন্দিন কাজের জন্য, সেইগুলো অসুবিধা প্রচুর। এবং বৃষ্টি প্রচুর হচ্ছে কাল থেকে। আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে জল দিনের দিন বাড়ছে, তাতে করে আগামী দিন আরও কী হবে বলা মুশকিল আছে। সাধারণ মানুষ কেন, এখানে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে আসা যাওয়ার পথে। এটা তো খালি গোয়ালমারার সঙ্গে নয়, ওইদিকে বেলেবেড়া হয়ে গোবলপুর, এদিকে রগড়া হয়ে রোহিণী, কুলটিকরি, কেশিয়ারি হয়ে প্রত্যেকটা যোগাযোগ আছে। যোগাযোগের একমাত্র অন্তরায় ছিল এই ব্রিজটা। এই ব্রিজটা হওয়ার পর মানুষের সুবিধা হয়েছিল। ব্রিজটা যে কোনো কারণে একটা পিলার বসে যায়, দুটো পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটা বন্ধ হয়ে যেতে একটা কজয় তৈরি হয়েছে। এটা অনর্থক পয়সা একটা খরচ করে গভর্নমেন্টের, সরকারি পয়সার অপচয় হয়েছে। অপচয় হওয়ার ফলে কজয়টা এই ব্রিজটাকে রিপেয়ার করা যেত। ওরা রিপেয়ার না করে তদানীন্তন কিছু সংখ্যক
কি বলবো, যারা এই জিনিসটা তদারকি করতো তারা ইচ্ছাকৃতভাবে কজয়টা তৈরি করেছে। কজয়টার পুরো পয়সাটাই জ্বলে যাচ্ছে, না ব্রিজটা তৈরি হলো না কজয়টা কাজ করলো। এইভাবে চলছে, এটা কতদিন আর চলবে? এই কজয়টা দেখা যাবে কিছুদিন বাদে উড়ে যাবে, দিলে আরও 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 মানুষের হয়রানের অ্যাক্সেস থাকবে। এইটা যদি ওরা কোনো প্রশাসনিক স্তরে এটাকে আবার ব্রিজটাকে রিপেয়ার করতে পারে, রিপেয়ার করলে এইটাই আবার চালু হয়ে যাবে। অনেক কিছুটা সুবিধা হাসুরা হবে। পরিবর্তন বলতে যেটা বসে গেছিলো সেইটুকু বসা যাচ্ছে, আর কোনো বসেনি, নতুনভাবে কিছু বসেনি। তার উপর রিপেয়ারিং করা যেত। জানি না ওদের যা বড় বড় ইঞ্জিনিয়ারের সব টেকনিক্যাল ব্যাপার থাকে তো ওদের, আমাদের মাথায় এইটুকু বুদ্ধি আছে, ওইটা নিচে পিলার দিয়ে আবার ওটাকে তুলে দেওয়া যেত এবং এটা লেভেল করে ঢালাই করে দেওয়া যেত, এই ব্রিজটা আবার চালু হয়ে যেত। বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে টানা কয়েকদিন বৃষ্টিপাত, আর সেই কারণে রীতিমতো বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি জেলার বর্ডার এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। রামজীবনপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের দুই ধারে তারাজুলি নদীর জলে প্লাবিত প্রায় 250 থেকে 300 বিঘা ধানের ক্ষেত। মাথায় হাত চাষিদের, তারা জানাচ্ছেন 3 দিন ধরে ধানের ক্ষেতে জলের তলায় রয়েছে, বেড়েই চলেছে রাতে, আর বৃষ্টি হলে ডুবতে পারে আরও ধানের ক্ষেত। ফলে বড়সড় একটা ক্ষতির আশঙ্কা করছেন তারা। কাল থেকে কেমন বাড়ছে জলের বাড়াচ্ছে? কালকে কম ছিল, আজকে একটু বেশি বাড়ছে। কি মনে হচ্ছে জলটা বাড়বে? মোটামুটি উঠে যাবে রাস্তাকে। বৃষ্টি তো চলছে, হ্যাঁ রাস্তাকে উঠে যাবে। ওপরের দিকেও তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাহলে রাস্তায় উঠে গেলে আপনাদের যাতায়াত? যাতায়াত খুব কষ্ট নৌকায়। এখানে তো পুজো মণ্ডপ একটা তৈরি হয়, হয় কিন্তু এখন হয়নি, হবে। পুজোটা কি বন্যাতেই কাটাবেন? বন্যা থাকলে বন্যার মধ্যে দিয়েই হবে। এর আগে এরকম হয়েছে? হ্যাঁ, যে বন্যা এলাকাতে হবে, সেই বন্যা হয় তো। না, পুজো এরকম বন্যার সময় কোথায় করা হয়? ওইখানেই হয়। আর সেখানে যদি জল উঠে যায় না কোনো এবারে ছাদের উপরে হয় অনেক সময়, ছোট্ট করে প্যান্ডেল করে। পুজো তো আর বন্ধ থাকবে নি, ঠাকুর যেহেতু হয়ে গেছে বা প্রত্যেক বছর হয়ে আসছে। মনসুগায় যে সাঁকো, বাঁশের সাঁকো দিয়ে সব দিন আপনাদের যাতায়াত করি, তাহলে পোলগুলি তো সব ভেঙে গেছে। ভেঙে গেছে, নৌকোয় যাতায়াত করি এখন। প্রতি বছরই এইভাবে নৌকোয় প্রতি যাতায়াত? বছরই আমাদের এই হেপাটা পোয়াতে হয়। তা আপনাদের যে পোলট্রি, পাকার পোলট্রি যে তৈরি হচ্ছিল সেটির কি অবস্থা? এখনো অবধি তো বন্ধ হয়ে পড়ে রয়েছে। কতদিন ধরে তৈরি হচ্ছিল? আজকে 3 বছরের উপর হয়ে গেল। যে সেটি কবে চালু হবে বা কিছু সেসব প্রশাসনের তরফে জানিয়েছে? না 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 না, কোনো পর্যন্ত কিছু জানায়নি। জানাইনি। কবে চালু হবে আমরা নিজেরাও জানি না। তো এই যে নৌকোয় করে যাতায়াত, এগুলো তো রিস্কি। হ্যাঁ, রিস্ক নিয়ে যেতে হয়, কী করবো। আমাদের গ্রাম অঞ্চলে যেমন চলছে, প্রতি বছরই বন্যা হয়, প্রতি বছরই দুর্ভোগ দুর্ভোগ ভোগ করতে হয়। এবারও তো জল বাড়ছে, হ্যাঁ, পুজোটা কিভাবে কাটাবেন? জলেতেই? জলেতে আমাদের এইভাবে কাটে বা কাটাতে হয়, আমরা কি করবো আর, গ্রাম অঞ্চলে পোল না বাগালে। তো এই পোলটা যদি হয়ে যায় তাহলে আপনার কতটা সুবিধা হবে? অনেকটাই সুবিধা হবে, সুবিধা মানে পুরোটাই সুবিধা। কি মনে হয় কবে হতে পারে? এখন 2-5 বছর লেগে যাওয়া মনে হয় তো কমপ্লিট হতে। ততদিন অবধি এই দুর্ভোগ। কি মনে করছেন চাষের কতটা ক্ষতি? চাষের এখন এবছর প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখন ধান এই মোটামুটি কাঠি যা গোল হবার মুখে। এখন তো প্রায় মানে অর্ধেক লোকের জমি প্রায় শেষ, প্রায় 300-400 বিঘে এরিয়া শেষ এখন। এটা 2-3 দিন ডুবে আছে, 3 দিন ডুবে আছে এখন। আবার আজকে বেশি বাড়ছে, দেখা যাক এখন কি হয়। রাত থেকে জল বাড়তে পারে? রাত্রি জল বাড়তে পারে, যা বৃষ্টির যে অবস্থা। এটা কি খালনা নদী? নদী এটা তারাজুলি নদী। নদী। এই নদীর জলে মোটামুটি কতটা ধানের জমি ডুবে আছে জলে? এখনো মোটামুটি 100-4 বিঘে। 400-500 ধরো। কি আশঙ্কা বাড়লে আরো বেশি হবে। কি আশঙ্কা কি করছে? আশঙ্কা এখন তো ভয়াবহ। এখন তো যা দেখছি আকাশের দুর্যোগতি, রাত্রে আবার বেশি করে বাড়তে পারে, আর হয়তো 200-100 বিঘে কিংবা 200-300 বিঘে আরও জমি প্লাবিত হতে পারে। কোনো গ্যারান্টি নেই। আর একটা মাছ ধরারও হিড়িক তো দেখা যাচ্ছে। মাছ তো ধরবে, এখন কি করবেন, পাবলিক ঘরে বসে থাকবে চুপচাপ। জমি তো ডুবেছে, কিন্তু মাছ তো সবাই পাবলিক ধরবে, এখন কি করবে। আপনার নাম? আমার নাম শেখ মনোয়ার আলী। বাড়ি বাগচা। কৃষক? বাড়ছে না? জল প্রচুর বাড়ছে। কি চাষের কতটা ক্ষতি? 250-300 বিঘে জমি নষ্ট হয়ে গেছে। ধান নষ্ট। কি মনে করছেন জল বাড়বে? আরও বাড়বে, যে হারে জলের পরিমাণ কী হচ্ছে, আরও জল বাড়বে, আরও ক্ষতির আশঙ্কা। এখানে মোটামুটি মানে আশেপাশে গ্রামের লোকের জমি আছে সব। কতটা জমি? 250-300 বিঘের মতো জমি এখানটা আছে।
আপনার নাম? ভৈরব ভট্টাচার্য। বাড়ি? এই রামজীবনপুর, এটা তারাজলি নদী। আপনি কৃষক? হ্যাঁ, আমি নিম্নচাপে বৃষ্টির দরুন তারাফিনী নদীর জল বেড়ে যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার মধ্যে। অপরদিকে ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রাম জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামবনি ব্লকের। এই দুটি নদী ছাড়াও জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে সুবর্ণরেখা এবং কংসাবতীর। অপরদিকে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কাথুয়া খালের জল বেড়ে যাওয়ায় তপসিয়া এবং গোপীবল্লভপুরের মাঝে থাকা কজওয়ে ডুবে যাওয়ায় গোপীবল্লভপুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ঝাড়গ্রামের এবং গোয়ালমারার। ডুলুং নদীর ওপর কজওয়ে ডুবে যাওয়ায় লোধাশুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রগড়া এলাকায়। বিনপুর 2 নম্বর ব্লকের হাওড়া থেকে বক্সি যাওয়ার রাস্তায় তারাফিনী নদীর জল বাড়ায় বক্সি সংলগ্ন এলাকায় থাকায় কজওয়েটি জলের তলায় ডুবে যায়। বিনপুর 2 নম্বর ব্লকের ভেলাইডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটেলা এলাকার ওপর দিয়ে বয়ে গেছে তারাফেনী নদী। এটেলায় ঝাড়গ্রাম বাঁকুড়া 5 নম্বর রাজ্য সড়ক তারাফেনী কজওয়েটি নিম্নচাপের বৃষ্টির দরুন জল বেড়ে যাওয়ায় সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। ফলস্বরূপ যান চলাচল বন্ধ হয়েছে রাজ্য সড়কে, যার ফলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বহু পণ্যবাহী লরি। এলাকার বাসিন্দা সোহম হালদার বলেন, নিম্নচাপে বৃষ্টির কারণে তারাফেনী নদীর জল এতটাই বেড়ে গেছে যে কজওয়ের ওপর দিয়ে বইছে। গতকাল রাত থেকে এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। শনিবারও বিন্দুমাত্র কমেনি বৃষ্টির রেশ। শনিবার সারা রাত বৃষ্টির পরে রবিবার সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। ফলস্বরূপ সময় যত গড়িয়েছে ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নদীগুলির জলস্তর ততই বেড়ে চলেছে, যার ফলে রবিবার ভোর রাত থেকে নদীগুলির ওপর দিয়ে থাকা কজওয়েগুলি ধীরে ধীরে জলের তলায় যেতে শুরু করেছে। রবিবার দুপুরের পর কজওয়েগুলি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। প্রতি বছর বর্ষার সময় নদীর জল বাড়ার কারণে চিল্কিগড়ের কজওয়ে জলের তলায় চলে যায়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে সেতু নির্মাণের। স্থানীয় বাসিন্দা রাজীব মান্ডি বলেন, প্রতি বছর বর্ষা হলেই কজওয়েটি ডুবে যায়, ফলে আমরা চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল চিকিৎসা পরিষেবায় যেতে পারি না, যেখান থেকে 13 কিলোমিটার দূরে ঝাড়গ্রামে যেতে হয়। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন ঝাড়গ্রামে আসতে পারে না। এবারের নিম্নচাপের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ডুলুং নদী। আগে কখনো এত জল দেখেনি। নদীর ওপরে বড় সেতু নির্মাণ করা হলেও আমাদের আর সমস্যায় পড়তে হবে না। বলছিলাম কোন নদীর উপর এখানে হচ্ছে জল বেড়েছে এবং তার ফলে কি সমস্যা হচ্ছে? তারাফেনী নদীর উপর জল বেড়েছে, আর সমস্যা বলতে ঝাড়গ্রাম বাঁকুড়া মেন রাজ্য সড়ক এটা, তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতি বছরই সমস্যা হয় এই প্রবলেমটা, এতে অনেক মানুষের অসুবিধা হয়, যাতায়াত করতে পারে না, এমার্জেন্সি সিচুয়েশনও। এই জলটা কখন বেড়েছে? কাল রাত থেকে। আচ্ছা, এর ফলে কি এই যে ঝাড়গ্রাম বাঁকুড়া রাস্তার মানে যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন? হ্যাঁ, যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন। এবং এই যে দেখা যাচ্ছে লাইন দিয়ে করে দূরপাল্লার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ট্রাক এই রাস্তা দিয়ে প্রতিদিন নিত্যদিন প্রচুর ট্রাক যাতায়াত করে, এবং তারা প্রত্যেকে কাল রাত থেকে দাঁড়িয়ে আছে এখানে। এখন যতক্ষণ না জল কমছে, ওয়েদার ঠিক হচ্ছে, ততক্ষণ এনারা কোনো মতে এখন বেরোতে পারবে না। বলছিলাম এর আগেও কয়েকদিন আগে যে সমস্ত বৃষ্টি হয়েছে সেই তুলনায় কি আজকে যে পরিমাণে জল বেশি, কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। পরশু রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টি কমার কোনো নামেই নেই, তো এই কারণে প্রবলেম বেশি হয়েছে। অ্যাকচুয়ালি আগে যে ব্রিজটা ছিল সেটা তুলনামূলক এর থেকেও নিচু ছিল, কিন্তু সেই তুলনায় এবারে ডাইভারশন নতুন ব্রিজ বানানো হয়েছে, ওটা তুলনামূলক উঁচু, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি থাকায় ওই জন্য ওইখানেও জল প্রচুর বেড়ে গেছে। আপনার নাম? সোহম হালদার। বাড়ি সিল্লা। দিন আমরা সেই ছোটো 2007 থেকে দেখে যাচ্ছি, এখানে এরকমভাবেই জল উঠতে হয়। এখন পর্যন্ত কোনো প্রতিকার আমরা দেখতে পাচ্ছি না। কী চাইছি আমরা যাতে তাড়াতাড়ি একটা ব্রিজ হয়ে যায়, যেটা প্রতিকার পাই। না আচ্ছা, প্রতিবারই বাড়ি কি মানে নিম্নচাপের বৃষ্টি হোক বা যে কোনো বৃষ্টির সময় কি এরকম চিত্র দেখা হয়ে যায়? ওটা আজ থেকে আমরা সেই ছোটো থেকে দেখছি, এখন পর্যন্ত কিছু হয়নি কোনো কাজ। এখন আপনাদের তো মানে প্রশাসন তো এর আগেও ব্রিজের আশ্বাস দিয়েছিল, হয়েছে না? হয়নি এখন। আর ব্রিজটা কি আপনাদের দাবির মধ্যেই পড়ে? তাই আমার দাবির মধ্যেই পড়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। কী নাম আপনার? রাজীব মান্ডি। বাড়ি? জামবনি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস
রিপ্রেজেন্টেটিভস এর রাজ্য কাউন্সিল সভার আজ বিকেলে সাংবাদিক সম্মেলন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ওষুধ শিল্পের ওপর কর্পোরেট দুনিয়ার প্রভাব ব্যাখ্যা করেন সংগঠনের সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য, সম্পাদক বাসব রায়চৌধুরী। তারা বলেন, ওষুধের দাম দিন দিন বেড়ে চলেছে। ওষুধ কোম্পানিগুলোর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার ফলে বিভিন্ন কোম্পানি তাদের মর্জি মাফিক দাম বাড়িয়ে চলেছে। সাংগঠনিক দাবি, সরকার ওষুধ কোম্পানিগুলোর ওপর সমান হারে দাম নিয়ন্ত্রণ করুক, পাশাপাশি সমস্ত ওষুধের দামে একই হওয়া উচিত। ভারতবর্ষের বেশিরভাগ ওষুধের কাঁচামাল বাইরের থেকে আমদানি হয়, যার ফলে ওষুধের দাম বাজারে বেড়ে চলেছে। যদিও বা আন্তর্জাতিক বাজারে মেটেরিয়ালসের দাম কমলেও ওষুধ কোম্পানিগুলো সেক্ষেত্রে ওষুধের দাম কমাচ্ছে না, ফলে প্রতি বছর ওষুধের দাম 10 থেকে 20% বৃদ্ধি পাচ্ছে। জীবনদায়ী ওষুধের জন্য সরকারের জিএসটি তুলে নেওয়ার দাবি করেন। তারা দাবি করেন তাদের সেলস রিপ্রেজেন্টেটিভস নির্দিষ্ট বেতনক্রম চালু করা এবং কোম্পানিগুলো তাদের খেয়াল খুশি মতো কর্মচারীদের ছাঁটাই না করতে পারা, তার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার দাবি করেন। সাংবাদিক সম্মেলনে বর্তমান আরজিকর কাণ্ডের ঘটনা নিন্দা এবং সরকারি তদন্তের গড়িমসির নিন্দা করেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কোষাধ্যক্ষ টিক্কা মাঝি, এফএমআরএআই সাধারণ সম্পাদক শান্তনু চ্যাটার্জি, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কিঙ্কর সামন্ত, সভাপতি মিঠুন চক্রবর্তী। রাজ্য কমিটির পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষ, ডাক্তার, ব্যবসায়ী যারা এই সম্মেলনকে সফল করার জন্য আর্থিক এবং নানানভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আমাদের দাবি আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে আমাদের দাবি হচ্ছে ন্যূনতম বেতন। কারণ এটা দুর্ভাগ্য যে এতদিন পরেও আমাদের রাজ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এমপ্লয়িজদের জন্য কোনো ন্যূনতম বেতনের ঘোষণা করে বামফ্রন্ট সরকারের আগে ন্যূনতম বেতনের ঘোষণা হয়েছিল 1991 সালে, কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে টেকনিক্যাল কারণটা বাতিল হয়ে যায় 2013 সালে মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে সরকারকে অবিলম্বে এই যে ভুলটা হয়েছে টেকনিক্যাল দিয়ে এটাকে সরিয়ে দিয়ে ঠিক করে একটা ন্যূনতম বেতন তৈরি করতে। 11 বছর পরেও আমরা দীর্ঘ আন্দোলন করার পরেও এই সরকারের কাছে ন্যূনতম বেতনটা পাই। এই নিয়েও আমাদের আন্দোলন চলছে। আমাদের জায়গাটি পরিষ্কার, আমাদের রাজ্যের পরিস্থিতিতে আমাদের মূল দাবি হচ্ছে ন্যূনতম বেতনের দাবি এবং তার সঙ্গে 8 ঘন্টার কাজের সময়সীমা সেটার দাবি। ইনসেন্টিভ কখনোই আমাদের দাবি নয়। যদি কেউ মালিকপক্ষ চায়, কোনো কর্তৃপক্ষ চায় যে ইনসেন্টিভ দেবে, তার সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার, সেটা আমাদের কোনো দাবির মধ্যে পড়ে না। আমাদের দাবি ন্যূনতম বেতন এবং 8 ঘন্টার কাজের দাবি, এটাই হচ্ছে আমাদের। প্রায় গোটা ভারতবর্ষে আমরা রেজিস্টার্ড, আমাদের এখানে রেজিস্টার্ড আমাদের মহিলা সদস্য সংখ্যা মোর দ্যান 5,000 বেশি। তো সেই জায়গায় মহিলা রিপ্রেজেন্টেটিভরা গোটা দেশে, গোটা রাজ্যে আজকে এই ঔষধ বিপণন পেশার সঙ্গে যুক্ত। এবং আমাদেরকে আপনারা দেখে থাকবেন, একদিন প্রশ্ন করছিলেন যে অনেক সময় আমরা প্রভাবিত করছি ডাক্তারদের, এবং চেম্বারেও বিভিন্ন সময় সাধারণ মানুষ, রোগীর পেশেন্টদের থেকেও অনেক রকমের তাদের একটা জায়গা উঠে আসে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আমরা বিভিন্ন চেম্বারে, হাসপাতালে দেখতে পাই। এটা আমাদের কাজ এবং এটা আমাদের লেজিটিমেট রাইট। অ্যাজ পার অ্যাক্ট, অ্যাজ পার লিগাল অ্যাক্ট, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যে কোনো হাসপাতালে, যে কোনো প্রাইভেট চেম্বারে আমাদের সমস্ত সায়েন্টিফিক ইনফরমেশন ডাক্তারবাবুদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা আমাদের আইনগত অধিকার। এবং তার সঙ্গে এই মহিলাদের যে আলাদা করে একটা প্রেক্ষাপট রয়েছে আমাদের পেশায়, এত মহিলা আপনারা জানেন আমাদেরকে এই কর্পোরেট শক্তি আজকে গোটা দেশকে যে চোখে দেখছে, মহিলাদেরকে কিন্তু সেই চোখে দেখছে, এবং গোটা সমাজ মহিলাদেরকে যে চোখে দেখছে। এই কর্পোরেট শক্তি, যে শক্তিকে কেন্দ্র করে আজকে দেশের কেন্দ্রীয় সরকার এসছেন, আজকে রাজ্যের সরকার এসছেন, তারা কিন্তু তাদের সেই দৃষ্টিভঙ্গিতেই মহিলাদেরকে দেখছে এবং সেই দৃষ্টিভঙ্গির শিকার হচ্ছেন আমাদের এই মহিলা চিকিৎসক আরজিকর। তো এই সমস্ত প্রেক্ষাপটকে যদি আমরা এক নজরে আনি, আমাদের এই পেশায় মহিলাদের দৈনন্দিনভাবে প্রতিদিন আমাদের হেনস্থা হতে হচ্ছে এই কর্পোরেট মালিকপক্ষের কাছ থেকে। কটূক্তি আমাদেরকেও শুনতে
শুনতে হয়, অনেক রকম অপমান হতে হয়, অনেক রকম অত্যাচার সহ্য করতে হয়। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমরা রিলিফ পাই। অন্যান্য পেশায় আপনারা দেখবেন ব্যাংক হতে পারে, বিমা হতে পারে, রেল হতে পারে, যেখানে মহিলাদেরকে এত এক্সপ্লয়েট করা হয়, কিন্তু আমাদের পেশায় মহিলাদেরকে এক্সপ্লয়েট করার অতটা সাহস এই মালিক পক্ষ পান না, বা পেলেও তাদের একটা শাস্তি আমরা দিতে পারি। কারণ এই WPMSF FMRI আমাদের সঙ্গে আছে। এই মহিলাদের আন্দোলনের একটা প্ল্যাটফর্ম এই সংগঠন তৈরি করে দিয়েছে, যাতে মহিলারা আমরা আমাদের সমস্ত রকম মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম যে জায়গাগুলো রয়েছে, যে মহিলাদের ক্রাইসিসগুলো রয়েছে, রাতের পর হতে পারে, বা আমাদের অনেক সেন্সিটিভ সময় থাকে যেগুলো আমরা সেরকমভাবে কাজে ফ্লুয়েন্টলি যেতে পারি না, সেই সমস্ত জায়গাগুলোকে সবটাকে কেন্দ্র করে অনেক ছোট বাচ্চা রেখে মায়েরা ফিল্ডে 24 ঘন্টা 365 দিন কাজ করছেন এবং মিটিংয়ে যাচ্ছে, আউট স্টেশনে যাচ্ছে। তো এই সবটাকে মাথায় রেখে আমাদের সংগঠন আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আমাদের সমস্ত অধিকারগুলোকে নিয়ে আন্দোলন করার, আমাদের দাবিগুলো আদায় করার। তো এটাই বলার, আমাদের সংগঠনে যতই মহিলা রয়েছেন, আমাদের সংগঠনের ছাঁটার ফলায় আমরা আন্দোলনে আছি, আমরা আমাদের লড়াই, আমাদের দাবি নিয়ে মাঠের ময়দানে আছি। FMRI এবং WPMSF যে প্রেক্ষাপট আছে ফেডারেশন অফ মেডিকেল ইনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, তার যে নীতি, তার এখানে একই বিষয় যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে দুটো বিষয় আমরা মূলত লড়াইটা করছি। একটা হচ্ছে সারা ভারতবর্ষে যে শ্রমিকরা আছে, আজকের কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি, সেই শ্রমনীতির ফলে এবং নতুনভাবে যে মডিফিকেশন আসছে তাতে কর্পোরেটদের সুবিধা করে দেওয়া হচ্ছে, আর শ্রমিকরা আস্তে আস্তে দিশাহারা হয়ে মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। আজকে নতুন যে নীতি এসছে যে ট্রেনিংশিপ হিসেবে, তাতে পার্মানেন্ট জব যেগুলো ছিল সেগুলো প্রায় নিঃশেষ হয়ে যাবে এবং শ্রমিকদের যে মাইনে যেটা পেত, যে টাকা পয়সা আর্থিক পেত, সেটাও আস্তে আস্তে দিনে দিনে আরও কমে যাবে। শ্রমিকদের দশা আরও করুণ হবে তাদের পরিবার। এটা একটা দিকে আর ছাঁটাই প্রচণ্ডভাবে কর্পোরেটরা নীতি নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রকমভাবে ছাঁটাই নিয়ে যাচ্ছে, কোনো স্থায়ী কর্ম থাকছে না। সেটা আমাদের একটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি যে এই শ্রমকোডকে বাতিল করতে হবে এবং শ্রম আইনকে ফিরিয়ে আনতে হবে। এবং আমরা যারা সেলস প্রমোশন এমপ্লয়ি যারা আছি, যারা বিক্রয় প্রতিনিধি, আমরা যেটা বলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ডাক্তারবাবু যায়, তাদের জন্য একটাই আইন ছিল, সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976। এই শ্রমকোড আসার পরে সেটা র হয়ে যাবে, আর আমরা সমস্ত আইনের বাইরে যাই। আর একটা ব্যাপারে বাসনবাবু বলেছিলাম, আর একটা জিনিস সেটা বলবো, সে ওষুধের দামের ব্যাপারে। ওষুধের দামের ব্যাপারে আমাদের দুটো দাবি। একটা দাবিটা একটু গভীরভাবে আপনারা যখন প্রচার করবেন, একটা হচ্ছে ওষুধ বাজারে একই মলিকুলের ওষুধ বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। আপনারা হয়তো একটা দোকান থেকে কিনছেন, যে জনৌষধি দোকান থেকে, সেখানে জেনেরিক দামে এক ওষুধ পাচ্ছেন, আবার সেই ওষুধই অন্য একটা জায়গায় ব্র্যান্ড নিয়ে পাচ্ছেন। আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যেটা দাবি হচ্ছে যে ওষুধ যেহেতু কত কস্ট অফ প্রোডাকশন সেটা খুব সহজভাবে জানা যায়, এই কস্ট অফ প্রোডাকশনের উপর ওষুধের দাম বেঁধে দিতে হবে। এর ফলে কী হবে, একটা মানুষ একই ওষুধ যখন বিভিন্ন জায়গা থেকে কিনছেন, সারা ভারতবর্ষে একই দাম হবে। আর দ্বিতীয় যেটা হবে, যে মনে যখন একটা ওষুধ খাচ্ছেন, আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার গুণগত মান। আপনারা দেখেছেন যে ভারতবর্ষে অনেক ওষুধ নিয়ে তাদের গুণগত মান ঠিক নেই, কারণ এখানে টেস্টিংটা ঠিক মতো থাকে। আপনারা খবরের কাগজে পড়েছেন ভারতবর্ষে থেকে ওষুধ আমেরিকায় যাচ্ছে, সেই ওষুধ পুরো রিজেক্টেড হয়ে চলে আসছে, তার কারণ গুণগত মান। আমরা চাইছি যে ওষুধের দামটাকে নিয়ন্ত্রণ করা আর গুণগত মানটাকে ঠিক করে বেঁধে রাখা, যাতে আপনি যে ওষুধই খান সেটা আপনার উপকারে লাগে, অপকারে না লাগে। এইটা একটা বড় দিক দেখতে হবে, যে গুণগত মান না রাখলে তাতে স্টুডিয়াস ওষুধ আসতে পারে এবং বেঁধে রাখতে পারে। আর একটা জিনিস আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি, ইদানিংকালে কেন্দ্র সরকারের কানে কিছু গেছে, সাধারণভাবে কেন্দ্রীয় সরকারের কানে যায় যে ওষুধের ওপর জিএসটিটাকে কমিয়ে দিতে পারে। এইবারে অনেক দিন পর ক্যান্সারের ওষুধের ওপর জিএসটিটাকে 5% নিয়েছে, কিন্তু শূন্যতে আনেনি। এই জিএসটিটা শূন্যতে আনা দরকার ছিল। আর অন্যান্য সমস্ত সামগ্রিকভাবে যে ওষুধগুলো যেগুলো দৈনন্দিন কাজে লাগে, সেটাকে শূন্য জিএসটি করা দরকার। সেই জন্য আমাদের দাবি কিছুটা পূরণ হলেও আমাদের দাবি আগামী দিনে চলবে। আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আজকে যে আর্যিকরের ঘটনা সারা ভারতবর্ষে তোলপাড় চলছে, আমাদের প্রফেশনে অনেক মহিলা কর্পোরেটরা আছে,
যারা মহিলা কর্মীরা আছে, যারা রাস্তাঘাটে সেলস প্রমোশনের কাজ করে। আমরা তো ভীত এবং শঙ্কিত এই ঘটনা দেখি। ঘটনাটা শুরু নয়, সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের যে সরকার আছে সেই সরকার যেরকমভাবে ব্যবস্থা এবং ঢিলেমি এবং পরিবেশী করছে, যে যারা আইন ভঙ্গ করেছে, যারা এই শাস্তি পাওয়ার যোগ্য, তাদেরকে ধরার ব্যাপারে যে গড়ে বসে দেখাচ্ছে, তাতে আমরা শঙ্কিত। আর আমরা সেই জন্যই এই সমস্ত নারীর যে সুরক্ষা সারা ভারতবর্ষ, সেটা শুধু এখানে নয়, উত্তরপ্রদেশও হচ্ছে, দিল্লিতে আমরা কিছুদিন আগে দেখতে পাই। সেই এই যে ব্যাধি, যেটা সামাজিক ব্যাধি, সেটাকে রোধ করার জন্য যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, যাতে কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটা রাজ্য সরকার নারীদের শ্রমিক কর্মী, নারী কর্মীদের উদ্যোগ নেয়, যাতে সেটা আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। এইটুকুই আমরা সারা ভারতবর্ষের পার্সপেক্টিভে আমরা অ্যাড করছি, সেই থেকে আমাদেরকে মাথায় রোগীদের একটা অভিযোগ থাকে যে ডাক্তারবাবুরা এমআরদের দ্বারা প্রভাবিত হন। আমরা খুব সঠিক কোশ্চেন করেছিলাম। আমরা কোনো এমআরদের দ্বারা প্রভাবিত যাতে না হয়, সেই জন্য ভারতবর্ষে আমরাই একমাত্র সংগঠন, আমাদের পেশার সাথে যুক্ত যেহেতু সংগঠনটা, তাই আমরা সুপ্রিম কোর্টে একটা কেস করেছি, যাতে ভারতবর্ষে একটা আইন আছে, ইউনিফর্ম কোড অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউসিএমপি, সেই আইনটাকে যাতে সেটা ভলেন্টারি আইন, যাতে কি হয়, বিভিন্ন কর্পোরেট বিভিন্ন রকমভাবে উপরোগন দিয়ে ডাক্তারদের প্রেসক্রিপশন ইনফ্লুয়েন্স করে। কিন্তু আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই আমাদের সংগঠন সেটা সুপ্রিম কোর্টে গেছে এবং তারপরে কিছু নতুন ইউসিএমপি বেরিয়েছে, যাতে এইটিকে স্ট্যাচুয়ারি করা হয়নি, ম্যান্ডেটারি করা হয়নি, কিন্তু একটা মাঝামাঝি নিয়ে যায়। আমরা এখনও এই কেসটা সুপ্রিম কোর্টে লড়াই করছি, যাতে এই বন্ধ, যেটা প্রেসক্রিপশন, পে ফর প্রেসক্রিপশন আমরা যে ওয়ার্ডটা বলি, সেই প্রেসক্রিপশনটা ভারতবর্ষে বন্ধ করা যায়। আমাদের সংগঠনের সুপ্রিম কোর্টের উদ্যোগ নিয়েছে এবং এটা আমরা শেষ থেকে ছাড়বো, যাতে এই করাপশনটা আমাদের। অনেক ওষুধ কোম্পানি, মানে আপনাদের প্রফেশনে অনেক ওষুধ কোম্পানি আপনার এমআরদের ইনসেন্টিভ তুলে দিচ্ছে, কী বলবেন? ইনসেন্টিভ যেটা পাওয়া যায়, এমআররা পায় অনেক সময়, সেটা অনেক ওষুধ কোম্পানি তুলে দিচ্ছে, তো আপনাদের প্রফেশনের উপরে ধাক্কা। এটা ইনসেন্টিভটা হচ্ছে ওষুধ তুলে নিচ্ছে না, আমরা ইনসেন্টিভ অবধি পৌঁছতে পারি। কিন্তু আমাদের প্রফেশনে একটা আছে যে সেলস টার্গেট, মানে মালিকরা ঠিক করে দেয়, মানে কোম্পানির এমপ্লয়িরা ঠিক করে দেয়, এবং এই সেলস টার্গেট অ্যাচিভ করে আমরা তার থেকে আমাদের কাজের ফলে এফোর্ট হয়েছে একটা ইনসেন্টিভ পাই। এবং এই কোম্পানিগুলো তারা বিভিন্ন রকমভাবে প্রলোভন, বিভিন্ন রকম উপায়ে তারা সেলসটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য আমরা যারা আমরা ইউনিয়নগতভাবে যেটা মনে করি, আমাদের সঠিক সময় আমাদের বেতন এবং আমাদের সঠিক সময় আমাদের যে এক্সপেন্সেস সেগুলো দিতে হবে, আমাদের শ্রমিকের যে সার্ভিস স্ট্যাচুরি রুলসগুলো সেগুলো আছে সেগুলো দিতে হবে। এবং আমরা যদি কোনো সময় আমরা অ্যাচিভ করি যেটা টার্গেট, সেখানে আমরা ইনসেন্টিভের দাবিদার করি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।